কালচে সাদা মেঘের আস্তরণটা ওড়নার মতো পেঁচিয়ে আছে পাহাড়গুলোর গলায়। ওড়নাটাকে একবার ভালো করে নিরীক্ষণ করল কৈলাস। তারপর বড় এলাচের থলেটা বেঁধে নিল বাইকের পেছনে। ওড়নাটা মাঝে মধ্যেই উড়ে যাচ্ছে হাওয়ায়, আর তখনই দৃশ্যমান হয়ে পড়ছে পাহাড়ের শরীরের বিভিন্ন ঢালগুলো। এলাচের ক্ষেত, ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, রিম্বিক মোনাস্ট্রি সবই একে একে দৃশ্যমান হয়েই আবার মেঘের ওড়নায় ঢেকে যাচ্ছে নিমেষের মধ্যে। আজ সন্ধেটা এরকমই থাকলে তো বেশ ভালোই হয়, কিন্তু মনে হচ্ছে না হবে। বৃষ্টি নামবে মনে হচ্ছে। আর শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান করার মতো বৃষ্টিও যদি নামে, তাহলেও আর দেখতে হবে না। সামনের অনেকখানি জায়গা জুড়ে রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। ফোড়া ফেটে গেলে যেরকম ক্ষত সৃষ্টি হয় চামড়ায়, সেরকম সব ক্ষত। ধস নামতে পারে যখন তখন। ধস আবার আগে থেকে নোটিশ দিয়ে নামে না, হঠাৎ করে নামে। গত পরশুই তো ধসের জন্য ভীষণ ভুগতে হয়েছে ওকে। কার্শিয়াংয়ের রাস্তায় তিনধারিয়া পেরিয়ে একটু এগোলেই পাগলা ঝোড়া। তারপরেই বিরাট একটা ধস এমনভাবে হঠাৎ করে নামলো যেন আচমকা কেউ পাহাড়ের গা থেকে তুলতুলে নরম মাংস খুবলে নিল অনেকটা। পিচ রাস্তাটার একটুখানি অংশ সম্পূর্ণ খসে পড়েছিল নিচে, আর সঙ্গের টয় ট্রেনের লাইনটা ঝুলছিল কঙ্কালের শিরদাঁড়ার মতো ধসের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ফলে ওখান থেকে ফিরে এসে বহু ঘুরে গন্তব্যে পৌঁছতে হয়েছিল তাকে। আজও না আবার ওরকমই কিছু হয়। এমনিতেও যাত্রা শুভ হয়নি আজকে। ও সকালে যখন বেরিয়েছিল তখন একটা বাঁধার মুখে পড়তে হয়েছিল ওকে। ফরেস্টের রাস্তা ধরে আসছিল, যেহেতু সেটা শর্টকাট। হঠাৎই দেখে বিরাট একটা মাকনা হাতি সামনে রাস্তার ওপর। মাকনাগুলো বেশি বদমেজাজি দাঁতলগুলোর চাইতে। তাছাড়া হাতিটার মস্তি হয়েছে মনে হলো। এই সময় হাতিগুলো অধৈর্য হয়ে ওঠে সঙ্গিনীর খোঁজে। তাই ওটা সুর উঁচিয়ে হুমকি দিতেই ওড়িকি মুড়ি করে মুখ ঘুরিয়ে পালিয়ে বেঁচেছে কৈলাস। তারপর ঘুরপথে পাহাড়ের পায়ের কাছে পৌঁছতে হয়েছে ওকে। তারপর পাহাড়ে ওঠা শুরু হয়েছে ওর। সেই জন্য কিছুটা সময় নষ্ট হয়েছে সকালে। তাই মনে হচ্ছে পাহাড় থেকে নেমে ঘুর পথে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে আজ। অবশ্য বাড়ি ফিরতে হামেশাই রাত হয় তার। কোনো কোনো দিন তো নামাও হয় না পাহাড় থেকে। দার্জিলিংয়ে চকবাজারে একটা থাকার জায়গা আছে, সেখানে রাত কাটিয়ে দেয় ও। ইচ্ছে করলে আজও সেখানে গিয়ে থাকা যায়, কিন্তু সেখানে যেতে মন চাইছে না ওর। কেন জানি না, মনে হচ্ছে ওর দিনটা আজ ভালো নয়। মাকানটার ওইভাবে সুর উঁচিয়ে চিৎকার করাটা যেন কোনো আসন্ন বিপদের ইঙ্গিত। তাছাড়া দার্জিলিং শহরটা খুব একটা ভালো লাগে না ওর। ঠিক করে শ্বাস ফেলার জায়গা পায় না, এমন ভিড় চারিদিকে। এসব ভাবতে ভাবতেই বেশি খারাপ অংশটুকু পেরিয়ে এলো কৈলাস। মাংসপেশিগুলো টনটন করছে এইটুকু পথ পেরিয়ে আসতে। এইসব রাস্তায় চালিয়ে বাইকটাও লড়ঝড়ে হয়ে গিয়েছে একেবারে। টায়ারগুলো বদলাতে হবে, ইঞ্জিনেও কাজ করতে হবে, কিন্তু হাতে এখন নগদ টাকা নেই। কামেশ্বর বাবুর কাছ থেকে কিছু টাকা পাওনা আছে, সেগুলো পেলে তখন দেখা যাবে। কিন্তু ওনার এখন মেজাজ তিরিখে হয়ে আছে। যবে থেকে চেতনা অদৃশ্য হয়েছে তবে থেকে ওনার মুড ভালো নেই। ফলে টাকাটা এখন মুখ ফুটে চাইতে পারছে না কৈলাস। অথচ চেতনার সাথে পরিচয়টা কিন্তু কৈলাসই করিয়ে দিয়েছিল। চেতনার যে একটা বয়ফ্রেন্ড আছে সে কথাও গোপন করেনি কামেশ্বর বাবুর কাছে। কৈলাসের ধারণা ছিল বয়ফ্রেন্ড থাকলেও কামেশ্বর বাবুকে উপেক্ষা করতে পারবে না চেতনা। ওর মতো বিত্তবান মানুষকে উপেক্ষা করাটা সহজ কাজ নয় মোটেও। বরং কামেশ্বর মালয় কয়েকদিন নেড়ে চেড়ে আকর্ষণ হারিয়ে ফেলবে
এটাই আশঙ্কা ছিল কৈলাসে, কিন্তু হলো ঠিক তার উল্টো। কামেশ্বর মালই চেতনার ব্যাপারে সিরিয়াস হয়ে পড়ল, আর চেতনায় উল্টে প্রতারণা করে পালালো। আর কামেশ্বরের সব বিরক্তি ঝরে পড়ল বেচারা কৈলাসের ওপরে। এদিকে বাইকটাও বিরক্তিতে গো গো করতে শুরু করেছে, কারণ পাহাড় বেয়ে এখন সোজা ওপরের দিকে উঠতে হচ্ছে তাকে। ধোত্রে পর্যন্ত এইভাবেই উঠতে হবে ক্রমাগত। তারপর সামান্য ওঠানামা করতে করতে দার্জিলিংয়ের উল্টো পথে গিয়ে সীমানা বস্তিতে বিশ্রাম পাবে খানিকের জন্য। সেখান থেকে সোজাসুজি নিচে সমতলে নেমে ছুটি পাবে ও আজকের মতো। কিন্তু আপাতত ধোত্রে না পৌঁছানো অবধি ওর নিজেরও নিস্তার নেই, আর ওর মালিক কৈলাসেরও নিস্তার নেই। পাকদণ্ডী পথ বেয়ে যতই ওপরে উঠতে লাগলো, ততই যেন মেঘের শরীরে বাইক শুদ্ধ লুটোপুটি খেতে শুরু করলো কৈলাস। সামনে মেঘ, পেছনে মেঘ, দুপাশেও শুধুই মেঘ আর মেঘ। এক হাত দূরের জিনিসও প্রায় অদৃশ্য। এ রাস্তার দুই পাশে পাইন ম্যাগনোলিয়ার অতি গভীর অরণ্য, কিন্তু এখন একটা গাছকেও স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারে সামনের দু একটা গাছকে শুধু দেখা যাচ্ছে, তাও ধোঁয়া ধোঁয়া। তবে অরণ্য যেন পর্দার আড়ালে অন্য জৈবিক খেলায় মেতে উঠেছে আজকে। ডালে ডালে ঘষাঘষির, পাতায় পাতায় জড়াজড়ির অদ্ভুত সব শব্দ ভেসে আসছে বাইক থামালে। ঝিঁঝি পোকাগুলো কেমন করে ডাকছে আজ। মনে হচ্ছে ওদেরকে কেউ শারীরিকভাবে নিগ্রহ করছে, তাই যন্ত্রণায় কুকিয়ে উঠছে ওরা। মেঘের আচরণও আজ অন্যরকম। কখনো কৈলাসের ঠোঁট আর গলা দুটোকে সিক্ত করে দিচ্ছে, কখনো ওর মুখের মধ্যে ঢুকে জিভটাকে স্পর্শ করতে চাইছে। মেঘের এই আদর ভালোই লাগছে বেশ। তাছাড়া অনেকখানি খাড়া উঠে এসেছে। এই বাইকটাকে একবার দাঁড় করাবে ভাবলো, কিন্তু তখনই কানে এলো এমন একটা শব্দ যা কখনো শোনেনি আগে কোনো দিন। কোনো কিছুর সাথে তুলনা চলে না শব্দটার। পাতার ফাঁক দিয়ে জোরে হাওয়া চলার মতো শব্দ। এইটাই বোধহয় অরণ্যের চিৎকার। আজ এই অরণ্যকে একা ছেড়ে দেওয়াই দরকার। তাই না থেমে গন্তব্যের দিকে এগিয়ে চলল কৈলাস। শিলিগুড়ি শহর ছাড়িয়ে যে রাস্তাটা গুলমার দিকে গেছে, তার গায়ে একটা নতুন তৈরি হওয়া বাড়ি মাথা তুলছে একটু একটু করে। কোনো কারণে কনস্ট্রাকশনের কাজ বন্ধ আছে এখন। বাড়িটা ভাড়া নিয়ে অফিস খোলা হয়েছে একটা। এটা একটা এডিটিংয়ের অফিস। আগে অফিসটা প্রধাননগরে ছিল, কিন্তু এই বাড়িটা খোলামেলা আর জায়গাটা অনেকটা বেশি। একটা পুরো দস্তর শুটিংয়ের ফ্লোর বানানো যাবে নিচের তলাটাকে ব্যবহার করে। আর ক্যামেরাম্যান তো আছে। মূলত ক্যামেরাম্যান আর এডিটার এই দুজনে মিলে চালাচ্ছে অফিসটা। আর আছে একজন ম্যানেজার গোছের লোক। তার কোনো নির্দিষ্ট কাজ নেই, বসে বসে গুলতানি করাই তার প্রধান কাজ। কিন্তু তার ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই নানা জায়গায় ঘুরে বেরিয়ে প্রডিউসার জোগাড় করে নিয়ে আসে সে। বড় বড় ব্যবসায়ী যাদের কালো টাকা রাখার জায়গা নেই, তাদেরকে কেমন করে যেন ফিল্মে টাকা ঢালতে রাজি করিয়ে ফেলেও। বর্তমানে এরকমই একজন নতুন প্রডিউসার জোগাড় হয়েছে, কামেশ্বর মালো। মূলত বড় এলাচ, গোলমরিচ এসবের হোলসেল বিজনেস হলেও আরও অনেক রকমের বেআইনি কারবারও আছে লোকটার। স্থানীয়রা জানে ও কাঠের চোরা চালানের সাথে যুক্ত। বন বিভাগের অনেক রেঞ্জার আর বিট অফিসারের সাথে ওর গোপন বোঝাপড়া আছে। লোকটার এখন ফিল্ম বানানোর শখ জেগেছে। সেটা অবশ্য ভালোই এদের সবার জন্য, কিন্তু মুশকিল হলো ও নিজেই নায়কের রোলে অভিনয় করতে চাইছে, কিন্তু ওর চেহারাটা মোটেই নায়ক সুলভ নয়। আর যাই হোক, দর্শকরা ওকে নায়কের ভূমিকায় মেনে নিতে পারবে না। কাজেই এ ছবি চলবে না। সে না চলুক গে,
কামেশ্বর মালও টাকা ঢালছে কাজে, ছবি না চললেও কিছুই এসে যায় না এদের। এখন একটা রগরগে স্টোরি জোগাড় হলেই হয়ে যায়। কোনো স্টোরি জোগাড় হলো নাকি? হ্যাঁ, কয়েকটা হাতে পেয়েছি। আচ্ছা, আমাকে একটা কপি দাও, কামেশ্বর স্যারকে শোনাতে হবে তো। আমার মনে হয় যে আগে নায়িকাটা ঠিক করে নিলে ভালো হতো মনে হয়। মানে তাহলে গল্পটাকে নায়িকার সঙ্গে মানানসই করে কাস্ট করা যেত। আগে আমার হাতে একটা বিহারি মেয়ে আছে, একেবারে খোলামেলা ওপেন বুক, বললে সব কিছু খুলে দাঁড়িয়ে পড়বে ক্যামেরার সামনে। তাছাড়া ওই নেপালি মেয়েগুলো তো আছেই, ওরা তো আগেও কাজ করেছে আমাদের সাথে। আপনার তো নিশ্চয়ই মনে আছে, তাই না? কিন্তু ওইসব মেয়ে কামেশ্বর মালোর চলবে না, ও একটু নাম করা বাঙালি নায়িকা চাইছে। আহা, নামকরা নায়িকারা ওর সাথে অভিনয় করে কেন নিজেদের কেরিয়ার খারাপ করবে? বরঞ্চ কোনো কম বয়স্ক সুন্দরী মেয়ে ওর সাথে রোল করতে রাজি হলে কাজটা সহজ হয়ে যাবে। ওই বয়স কম আর একটু দেখতে পদের হলে নিশ্চয়ই লোভ সামলাতে পারবে না কামেশ্বর। তা অবশ্য ঠিকই। তাহলে তুমি এক কাজ করো, একটা বিজ্ঞপ্তি দিয়ে দাও ওই নতুন নায়িকার খোঁজে। তাই করি তাহলে। বলে সিগারেটে টান দিয়ে এক রাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বেরিয়ে পড়ল কাজটা সেরে ফেলতে। মেঘের সাথে হুটোপুটি করতে করতে অবশেষে সীমানা বস্তিতে এসে পৌঁছালো কৈলাস। ভীষণ ক্লান্ত লাগছে, কোথাও দাঁড়ায়নি এতটা রাস্তা। হঠাৎ হঠাৎ চমকে দিয়ে অদৃশ্য অরণ্যের ঠোঁট থেকে ভেসে আসছে সুতীব্র চিৎকার। তাছাড়া সকালের সেই মাখনার কথাটাও মনে পড়ে যাচ্ছিল বারবার। সেই জন্যে আর দাঁড়ানোর ইচ্ছে হয়নি ওর। যদিও সেখানে জুয়ার আসরে কিছুক্ষণের জন্য যোগ দিতে অনুরোধ করেছিল স্থানীয় কয়েকটি লোক। সুখিয়াতেও দাঁড়ায়নি, কিন্তু এবারে দাঁড়াতেই হবে ওকে। অনবরত গিয়ার বদলে চালানোর ফলে হাতের কবজি, পায়ের গোড়ালি সবই কনকন করছে ওর। সীমানা বস্তির ভিউ পয়েন্টের গায়ে বাইকটা দাঁড় করালো কৈলাস। এখানে অনেকগুলো অস্থায়ী দোকান ট্যুরিস্টদের জন্য সাজিয়ে রেখেছে স্থানীয় মানুষজন। দোকানগুলো অস্থায়ী, কারণ এই ভিউ পয়েন্টটা ভারত আর নেপালের মাঝখানের নোম্যান্স ল্যান্ডে পড়ছে। দোকানগুলো এখন সবই বন্ধ, কারণ অন্ধকার ঘনিয়ে আসছে। তার উপরে এই আবহাওয়া, তাও যে বৃষ্টি নামেনি এখনো, সেটাই তো অনেক। একমাত্র এক নেপালি বহিনী ওর পথ চেয়ে এখনো বসে আছে। তার কারণ কৈলাসের কাছ থেকে বড় এলাচের একটা বান্ডিল পাওনা আছে ওর। সেটা পাওয়া মাত্র সেও বাড়ির পথ ধরল। একটা সিকিমের রামের বোতল দিয়ে গেল যাবার আগে। বোতলটাতে তলানিটুকুই পড়ে আছে, সেটাই এখন জীবনদায়ী ওষুধের মতো হয়েছে। ওতে কিছুটা জল মিশিয়ে ভিউ পয়েন্টের লোহার চেয়ারে বসল কৈলাস। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পুরো শরীরটাকে উন্মুক্তভাবে দেখা যায় এখান থেকে। ওর দেহের প্রত্যেকটা খাঁজ দুধের মতো সাদা, উত্তুঙ্গ চূড়া সবই অনাবৃত হয়ে ধরা দেয় চোখের সামনে। সে বড় মনোরম, বড় উত্তেজনাকের দৃশ্য। চোখের আরাম হয় ওই নিবারণ চূড়াগুলোর দিকে তাকিয়ে থেকে। সেই জন্যই তো ট্যুরিস্টদের এত পছন্দ এই ভিউ পয়েন্টটা। চেতনাও তো বন্ধুদের সাথে বেড়াতে এসেছিল এখানে। তখনই কৈলাসের সঙ্গে পরিচয় হয়েছিল ওর। পরিচয় থেকে বন্ধুত্ব। চেতনাকে আর মশলা কিনে খেতে হয়নি ওর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে। চেতনার একটা ভালো মাইনের চাকরির দরকার হয়ে পড়েছিল। বাড়িতে বোধহয় অশান্তি চলছিল ওর, তাই আলাদা ভাড়া থাকতে চাইছিল। নিজের খরচ নিজে চালাতে চাইছিল। সেই জন্যেই কামেশ্বর মালোর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কৈলাস। কিন্তু শুধুই কি তাই? কৈলাসের নিজেরও কি কোনো স্বার্থ ছিল না? ছিল। ও আসলে কামেশ্বরের প্রিয় পাত্র হয়ে উঠতে চেয়েছিল। সেটা বোধহয় চেতনাও টের পেয়েছিল। তাই কলকাতায়
চলে যাওয়ার পর থেকে ও আর কোনো যোগাযোগ রাখেনি। শুধু কামেশ্বর বাবুকে নাকি কুরিয়ারে চিঠি দিয়ে জানিয়েছে যে নিউ টাউনের কোনো একটা কল সেন্টারে জয়েন করেছে চেতনা। কৈলাসের চিন্তায় ছেদ পড়ল। শুয়োরের গোঁত শব্দ শুনতে পেল। পাহাড়ের নিচে থেকে এক পাল জঙ্গলি শুয়োর উঠে এসে চারিদিকে খাবারের সন্ধান করতে শুরু করলো। জোরপোখরির জঙ্গলের রেসিডেন্ট শুয়োর এগুলো। ওরা আরও রাত করে জঙ্গল থেকে বেরোয়, কিন্তু আজকে এখনই বেরিয়ে পড়েছে। বেশ দেখতে লাগছে স্বাস্থ্যবান শুয়োরগুলোকে, কিন্তু শুয়োরগুলোর পেছনে পেছনে ওটা কি চুপিসারে এগিয়ে আসছে। অন্ধকারে মিশে থাকা অদ্ভুত কোনো জীব। কালো চিতা নয় তো আবার, কিন্তু চিতা বলে তো মনে হচ্ছে না। হঠাৎ তখনই ডাল পাতার ফাঁক দিয়ে আচমকা একটা ঝড় বয়ে গেল মনে হলো, আর সাথে সাথে ভেসে এলো অতি অদ্ভুত সেই শব্দ, অরণ্যের চিৎকার। তাড়াতাড়ি বাইক স্টার্ট করলো কৈলাস। মদের গ্লাস উল্টে পড়ে থাকলো। কোনো রকমে শুধু বর্ষাতিটা গায়ে চাপিয়ে নিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। আর কোথাও দাঁড়ানোর ঝুঁকি নিল না ও। মিনিট 10 পরেই পাহাড় ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল। বাইক পিছলে যেতে পারে, তবুও ও চালাতেই থাকলো। মেরিকের পেট্রোল পাম্পে তেল ভরে নিলে আগামীকাল সুবিধা হতো, কিন্তু সেটুকু বিলম্ব করতেই ইচ্ছে করছিল না ওর। সোজা পাহাড় থেকে নামতে নামতে দুধিয়ার সমতলে এসে থামল। তবে এখনো বেশ খানিকটা পথ। সেই পথটুকু এত রাতে আর ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া উচিত হবে না, কিন্তু ঘুর পথে যাওয়ার বাড়তি পরিশ্রমটুকুও তো আর করতে ইচ্ছে করছে না এখন। আর এই ফরেস্ট তো ওর নিজেরই এলাকা বলতে গেলে। তাছাড়া সেই মাকনাটাও নিশ্চয়ই একই জায়গায় বসে নেই এখন। সুতরাং আর দ্বিধা না করে খানিকটা এগিয়ে সেপ্তিগুড়ির দিকে চা বাগানের রাস্তাটা ধরল। চা বাগানের মাঝখানে এসে ভালো লাগতে লাগলো ওর। বৃষ্টি এখানে নেই, মেঘ গেলে চাঁদ উকি দিচ্ছে। তাতে দুই পাশের চা বাগান দৃশ্যমান হয়ে উঠেছে। পুরো ফ্রেমের নরম বিছানার মতো দেখতে লাগছে চা বাগানটাকে। যেন কোনো বাগানই নয় এটা। মাটির ওপরে 2 ফুট পুরো গদি রাস্তার দুই পাশে পেতে দিয়েছে কেউ। বাগানটা পার করেই সরু একটা পথ নদীর দিকে নেমে গেছে। পাহাড়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে একটু পরেই এই নদী পেরোনো অসম্ভব হয়ে দাঁড়াবে, কিন্তু এখন এটাকে পেরোনো সম্ভব। বাইকটা ঝাঁকুনি খেতে খেতে নদীটাকে টপকালো বটে, কিন্তু ওই পাড়ে এসে একেবারে দাঁড়িয়ে পড়ল। বোধহয় সাইলেন্সারে জল ঢুকে পড়েছে। নদীর এই পাহাড়টাতে বাগান নেই, হালকা জঙ্গল। অদূরে গভীর জঙ্গলের সীমারেখা। ওই পাশ দিয়েই ওর বাড়ির রাস্তা, তবে বেশি দূরে নয় বাড়ি। হেঁটে চলে যাওয়াও সম্ভব হাতিটাতি না থাকলে। তাই ভয় পেল না কৈলাস। বান্ডিল থেকে একটা বিড়ি বের করে ঠোঁটে গুঁজল, কিন্তু বিড়িটা ধরানো হলো না আর। আচমকা ঝোপ জঙ্গলের ফাঁক দিয়ে বয়ে গেল তীব্র একটা ঝড়, আর অরণ্যের মুখ থেকে বেরিয়ে এলো তীক্ষ্ণ একটা চিৎকার। কৈলাসের মনে হলো কিছু একটা যেন পেছন থেকে এসে ভর করলো ওর ওপরে। সাথে সাথে কীরকম যেন হয়ে গেল ওর সারা শরীরটা। কোনো কিছুর চাপে অদ্ভুতভাবে বেঁকে যেতে লাগলো পুরো শরীরটাই। ঘাড় ঘুরিয়ে দেখারও উপায় থাকলো না ওর। অন্ধকারে চকচক করে উঠল দুটো ধারালো সাদন্ত। ও দুটো মুহূর্তের মধ্যেই ছিঁড়ে কুটি কুটি করে ফেলল ওর পোশাক। তবে কি এটা কোনো বিশাল আকারের চিতা? ওয়াসাবাড়ির চা বাগানে কিছুদিন আগে একটা চিতা এরকমই কাণ্ড ঘটিয়েছিল।
পোশাক ছিঁড়ে ফেলে একটা কিশোরীর নগ্ন দেহ মাটিতে শুয়ে রেখেছিল। কিন্তু এ তো ঠিক চিতার আচরণ নয়। কোনো চিতা নিশ্চয় শুধু কৈলাসের পৌরুষকে আঘাত করার চেষ্টা করবে না। কিন্তু আকাশের চাঁদটা অবাক হয়ে দেখল, ধারালো দুটো দাঁত পৌরুষ ধমনীতে বসানোর সাথে সাথে অপরিসীম যন্ত্রণায় চিৎকার করে উঠল কৈলাস। আর সেই আর্তনাদের সাথে মিশে গেল চুকচুক করে রক্তপান করার হাড় হিম করা শব্দ। কৈলাস কি তবে রক্তচোষার কবলে পড়ল? রক্তচোষারা সূর্যের আলোর স্পর্শ পছন্দ করে না। তাই কি ওটা ঘাড়ে দাঁত না বসিয়ে শরীরের এমন একটা জায়গা বেছে নিল যেখানে সূর্যের আলো পৌঁছতে পছন্দ করে না? এই কি তবে প্রকৃত রক্তচোষার উদাহরণ? পরের দিন সকালবেলায় এক বিদৃশ্য দেখা গেল নদীর পাড়ে। হঠাৎ মেঘ সরে গিয়ে অরণ্যের মাথায় ঝলমল করে উঠল কাঞ্চনজঙ্ঘা। কিন্তু সেদিকে কারোর চোখ গেল না। সবার চোখ আটকে রইল নদীর পাড়ে পড়ে থাকা একটা নগ্ন মৃতদেহের ওপর। মৃতদেহটার পৌরুষ কর্তিত শরীরটা রক্তশূন্য। চা বাগানের আদিবাসীরাও শিউরে উঠল দৃশ্যটা দেখে। এই কি অলক্ষণে কাণ্ড ঘটে গেল উৎসবের মরশুমে! এখনই কি এইসব না হলে চলছিল না? আর হুল উৎসবের বেশি দেরি নেই যে আর। ক্রমশ চা বাগানের ভীত সন্ত্রস্ত আদিবাসী লেবারদের কাছে খবর পেয়ে পুলিশ আর ফরেস্টের লোক উভয়ই এসে হাজির হলো নদীর পাড়ে। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ হতে দেখা দিল যে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব কোন দপ্তরের ঘাড়ে পড়া উচিত। পুলিশের বক্তব্য এটাই যে এটা কোনো খুনির কাজ হতে পারে না। কোনো খুনির পক্ষে এভাবে রক্ত চুষে খাওয়া সম্ভবই নয়। বন দপ্তরের লোকেদের বক্তব্য, কোনো হিংস্র প্রাণী এই হত্যাকাণ্ডে জড়িয়ে থাকলে ওর থাবার দাগ থাকতো মাটিতে, কিন্তু বৃষ্টি ভেজা নরম মাটিতে শুধুমাত্র নানা রকমের জুতোর দাগ। দুই দপ্তরের টানাটানির মধ্যেই বিভিন্ন ধরনের ভৌতিক উপাচার শুরু করে দিল বনবস্তির মানুষজন। আদিবাসী লেবাররা চাঁদা তুলে হুল উৎসবের আগেই মারাংবুড়ুর পুজোর আয়োজন করতে শুরু করলো। মারাংবুড়ু প্রকৃতির দেবতা। প্রকৃতির বুকে কোনো অস্বাভাবিক কিছু ঘটে গেলে তিনিই পারেন সেই অস্বাভাবিকতা দূর করতে। তবে এই অস্বাভাবিক মৃত্যু যতই বিচলিত করুক না কেন, স্থানীয় অধিবাসীদের ঘটনাটা কিন্তু আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো আদিবাসী কোয়ার্টার আর বনবস্তিগুলোর মেয়ে বউগুলোর আড্ডায়। পুরুষরাও যে আলোচনার বাইরে থাকলো এমনটা নয়। তবে মহিলারা নদীতে পাথর তুলতে এসে কিংবা বাগানের পাতা তুলতে তুলতে এই মৃতদেহ নিয়ে নানান রকম কল্পনা মিশ্রিত সব আলোচনায় মেতে উঠতে লাগলো। আলোচনা শুরু হতে থাকলো গম্ভীরভাবে, কিন্তু আলোচনার শেষের দিকে ফিক করে হেসে ফেলত মহিলারা। কেউ কেউ ছেলেটার কীর্তিত পৌরুষ নিয়ে অশ্লীল আলোচনায় মেতে উঠল। বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তির সময় বউগুলো নিজের মরদকে ওই মৃতদেহটার কথা মনে করিয়ে দিতে লাগলো। কম বয়স্ক মেয়েরা নিজের প্রেমিকের সাথে মোবাইলে আলোচনার সময় এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলতে লাগলো। আবার ছেলে ছোকরাও ইচ্ছাকৃতভাবে মেয়েদের সামনে হত্যার পদ্ধতি নিয়ে জোরে জোরে বক্তব্য বলতে লাগলো। তখন মেয়েরাও শুনেও না শোনার ভান করে সরে যেতে লাগলো। একটা খয়েরি রঙের চুড়িদার পরা মেয়েকে দেখা গেল কাটারি নিয়ে জঙ্গলের দিকে চলেছে কাঠ কাটতে। সঙ্গের অন্য মহিলারা খানিকটা এগিয়ে গেল ও ইচ্ছাকৃতভাবে খানিক পিছিয়ে পড়ল। চুলের মতো সরু রাস্তাটা শিমুল বাড়িটি এস্টেটের ভিতর দিয়ে গিয়ে পিচ রাস্তাটাকে টপকাচ্ছে,
তারপর ওপারের গভীর জঙ্গলের নাভির মধ্যে প্রবেশ করছে। মেয়েটা কাটারি, দড়ি এই সমস্ত জিনিস পিচ রাস্তার পাশে রেখে ইচ্ছে করে চুল বাঁধতে শুরু করলো। মিনাজ বন দপ্তরের গাড়িটার ছায়ায় বসে গুটকা চিবোচ্ছিল আর পিচ রাস্তার ওপরের দিকে হুস হুস করে চলে যাওয়া গাড়িগুলোর দিকে নজর রাখছিল। কোনো পর্যটকের গাড়ি থামলেই ও সচকিত হয়ে সাবধান করে দিয়ে ফরেস্ট গার্ডের কর্তব্য পালন করছিল। কিছুদিন ধরেই 10-12টা হাতির বড় একটা পাল এই জঙ্গলে ঘাঁটি গেড়েছে। জঙ্গল থেকে বেরিয়ে মাঝে মধ্যেই শিমুলবাড়ি, সেপ্তিগুড়ির চা বাগানে টহল দিয়ে বেড়াচ্ছে হাতিগুলো। একটা হাতির আবার মুস্তি দেখা গিয়েছে, সেজন্যেই ও পর্যটকদের আটকানোর চেষ্টা করে চলেছে। হাতিরা পাহাড়ের স্বাভাবিক বন্যাকে মেনে নেয় বটে, কিন্তু পর্যটকদের সেলফির বন্যাকে মেনে নেবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। তবে মিনাজদের কাজ শুধু পর্যটকদের রক্ষা করা নয়, হাতিগুলোকে গাড়ির হর্ন বাজিয়ে পটকা ফাটিয়ে লোকালয় থেকে দূরে রাখাটাই আসল কাজ। কিন্তু দূরত্ব বজায় রাখাটা স্থানীয়দের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই খয়েরি চুড়িদার পরা মেয়েটাও এখন হাতিকে অগ্রাহ্য করে জঙ্গলে চলছে শুকনো কাঠ আনতে। ওর চুল বাঁধা শেষ হওয়ার আগেই মিনাজ ওর সামনে গিয়ে দাঁড়ালো। বন্যা শুধু যে বর্ষার নদীতে আসে তা নয়, একটা সময় শরীরেও আসে মেয়েদের। মেয়েটার শরীরের বন্যা মিনাজের রক্তেও তুফান তুলতে লাগলো। বন্যা ও তুফান এরা পরস্পরকে তীব্রতর করে তোলে, তা সে প্রকৃতিই হোক কিংবা মানুষের শরীরেই হোক। মিনাজ এখন ডিউটিতে রয়েছে, তাই কোনো রকমে আত্মসংবরণ করে বলল, তোর ভয় নাই? হাতিগুলা যে কেমন ডাকতিছে। আমারে ডাকতেছে নাকি? ওই মদটা হাতিটা যদি জানতে পারে যে তুই মেয়ে মানুষ। মেয়েটার গাল দুটো লাল হয়ে উঠল মিনাজের অশালীন ইঙ্গিতে। কিন্তু মিনাজ বাস্তবিকই নিজের মনের ভয়টাই প্রকাশ করেছে। ওর ধারণা হাতিরা মেয়ে মানুষ আর পুরুষ মানুষের পার্থক্য ধরতে পারে। গত বছর ওর চোখের সামনেই ঘটে গেছে এমন একটা বীভৎস মৃত্যু, যা এখনও ভুলতে পারেনি শিবচু বনবস্তির অধিবাসীরা। মাঠে ধান থাকলে হাতির হামলা বেড়ে যায় সংলগ্ন বস্তিতে, তাই বস্তির কাঠের বাড়িগুলো আর ধান ক্ষেতের চারপাশে ইলেকট্রিক তারের বেড়া দিয়ে রাখে গ্রামের মানুষেরা। একটা দাঁতল সকাল সকাল এসে হাজির হয়েছিল ধান আর কলার লোভে। খুব সম্ভবত ইলেকট্রিক শক খেয়ে মাথাটা গরম হয়ে উঠেছিল সেটার। হঠাৎ গ্রামের একটা মেয়েকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে হাতিটা। মেয়েটা যুবতী হলেও অত্যন্ত স্থূল চেহারার জন্য দৌড়ে পেরে ওঠেনি হাতিটার সঙ্গে, কিন্তু সুর দিয়ে আছাড় না মেরে রাস্তার পাশে ফেলে রাখা কতগুলো গাছের গুঁড়ির ওপরে মেয়েটাকে শুইয়ে দিয়ে নিজের দৈত্যের মতো শরীরটাকে চাপিয়ে দিয়েছিল হাতিটা। সেই বীভৎস মৃত্যু প্রত্যক্ষ করতে না পেরে চোখ বন্ধ করে নিয়েছিল শিবচুর মানুষজন। সেই থেকে মিনাজের ধারণা নারী আর পুরুষের পার্থক্য ধরতে পারে হাতিরা। আমার কথা ভাবতে হবে না, আপনি নিজের কথাটা ভাবেন। কি সব হতিছে আজকাল। আচ্ছা, মাইরা ফেললো যাকে, সেই ছেলেটার নাম কি আসিল যেন? কৈলাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনা ছিল নাকি আপনার? হত্যাটা যে ছেলেদের মনে এক ধরনের ভয় মিশ্রিত অস্বস্তির উদ্রেক ঘটিয়েছে সেটা তার জানা। কিন্তু মিনাজের মনের ভয়টা একটু অন্যরকম। ও ঘাড় নেড়ে অস্বীকার করল বটে যে কৈলাসকে ও চেনে না, কিন্তু বাস্তবে কামেশ্বর মালোর সূত্রে কৈলাসের সঙ্গে পরিচয় হয়েছিল ওর। কামেশ্বর মালোর কাঠের চোরাচালানের কারবারে কিছু ফরেস্ট গার্ডও যুক্ত হয়েছিল। মিনাজ এরকমই একজন, কিন্তু ওর ভয়ের শিকড় যেন গাছের শিকড়ের চাইতেও আরও অনেক বেশি গভীর।
হঠাৎ ওর চিন্তায় ছেদ পড়ল। ওদেরকে চমকে দিয়ে মাথার ওপর দিয়ে কর্কশভাবে ডাকতে ডাকতে উড়ে গেল দুখানা ময়ূরী। মেয়েটা সচকিত হয়ে নিজের কাটারি আর দড়ি তাড়াতাড়ি গুছিয়ে নিল, কারণ অন্য মহিলারা ওকে ফেলে রেখেই অনেক দূরে এগিয়ে গিয়েছে। মিনাজ খপ করে ওর হাতটা ধরে বলল, তুই কসম খেয়ে বল, বেশি বেলা করবি না জঙ্গলে। মেয়েটা এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, আল্লাহ এত আসান মরণ লেখে নাই গো আমার নসিবে। তারপর দুলকি চালে হাঁটতে হাঁটতে এক গুঁয়ে বাইসানদের মতো যেদিকে হাতি আছে সেদিকেই চলল শুকনো ডালপালা কুড়িয়ে আনতে। আর মিনাজউদ্দিনের তৃষ্ণার্ত দুটো চোখ ওর চলে যাওয়া দেখতে দেখতে নিষ্পলক হয়ে আটকে রইল মেয়েটার পদদলিত হলুদ ফুলগুলোর ওপরে। একটা 3 পায়া কাঠের স্ট্যান্ডের ওপর ফোকাসিং ক্যামেরাটা বসিয়ে লেবেল করার চেষ্টা করতে করতে ক্যামেরাম্যান বলল, ক্যামেরাটা খুবই ভালো, কিন্তু লেবেল করে ফোকাস করাটা একটু কঠিন। টিউবলাইট ছাড়াও একটা 200 পাওয়ারের বাল্ব জ্বলছে ঘরের মধ্যে। ক্যামেরাম্যানের কথা মতো দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মিনি স্কার্ট আর শর্ট টপ পরা একটা মেয়ে। ম্যানেজারের বিজ্ঞাপন দেখে যে কটা মেয়ে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে যোগাযোগ করেছে তাদের মধ্যে এই মেয়েটা বেশ আকর্ষণীয়। তবে ভিডিও ক্লিপ দেখে নায়িকা বাছাই করবেন কামেশ্বর মালু নিজেই। অন্য মেয়েদেরও ভিডিও ক্লিপ বানানো হয়েছে, এরও হচ্ছে। আচ্ছা, আপনার উপর থেকে যাতে চোখ সরানো না যায় তার জন্য একটা সুন্দর দেখে একটা পোজ দিন দেখি। মেয়েটা নিজের মতো করে আকর্ষণীয় হবার চেষ্টা করতে লাগলো। আচ্ছা, একটা কাজ করুন, চুলটা ছেড়ে একটু সাইড ফেস হয়ে দাঁড়ান, একটা হাত বুকের ওপরে রাখুন, এবারে এক পায়ে দাঁড়িয়ে আরেকটা পায়ের হাঁটু ভাঁজ করে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ান। মেয়েটা তাই করলো। ওর স্কার্টটা এমনিতেই কিছুটা ছোট, হাঁটু থেকে ইঞ্চি 2 ওপরে। হাঁটু ভাঁজ করার ফলে আরও খানিকটা ওপরে উঠে গেল স্কার্টটা। ওর উন্মুক্ত উড়ু দুটোর দিকে তাকিয়ে একবার ঢোক গেল ক্যামেরাম্যান। আচ্ছা, একটা কাজ করুন, নিন এবার একটু ডায়লগ বলুন। কি বলবো? যা ইচ্ছা একটা কিছু বলুন না, ভালো একটা কিছু, একটু ফিল্মি ধরনের। আসলে এখনো তো স্ক্রিপ্টটা রেডি হয়নি, নইলে সেটাই বলতে বলতাম। মেয়েটা কি বলা যেতে পারে সেটাই ভাবতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক তখনই দেওয়ালে একটা টিকটিকিকে দেখা গেল, একটা আরশোলাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আরশোলার অর্ধেকটা টিকটিকিটার মুখের ভেতরে, তবু সেটা ছটফট করছে পরিত্রাণ পাওয়ার চেষ্টায়। ক্যামেরাম্যান তাড়াতাড়ি দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে বলল, বলুন যে এই আরশোলাটার মতো আমাকেও গিলে খেতে চায় টিকটিকিগুলো, তাই ওত পেতে আছে চারিদিকে। এইটাই বলুন, একটু গুছিয়ে বলুন, এই আর কি। কথাগুলি অস্বস্তিকর, কিন্তু ফিল্মে চলতেই পারে। কয়েকবারের চেষ্টায় গুছিয়ে বলতে পারল মেয়েটা। আমি চাঁদনি, চাঁদনি রাতের মতোই মায়াবী আমার যৌবন, আর সেটাই হয়েছে আমার কাল। আমাকে আরশোলাটার মতো গিলে খাবে বলে টিকটিকিগুলো ওত পেতে আছে চারিদিকে। বাঁচাবে তুমি আমাকে? বাঁচাবে ওই টিকটিকিগুলোর হাত থেকে? ভালোই হয়েছে, এবারে এডিটর কথা বলবে আপনার সাথে। মিনিট 5 পরেই এডিটরের ঘর থেকে ডাক এলো। মেয়েটা তার সামনে গিয়ে বসল। এডিটর কম্পিউটারের মাউসে ক্লিক করতে করতে বলল, এটাই বোধহয় প্রথম কাজ, তাই না? হ্যাঁ, ডায়লগগুলো শুনেই সেটা বোঝা যাচ্ছে। দেখো, অভিনয়ের সময় কিন্তু আরেকটু সাবলীলভাবে বলতে হবে। কোনো কোর্সও করা হয়নি বোধহয়। মেয়েটা উত্তরে মৃদু ঘাড় নাড়ল শুধু। এডিটর একবার কম্পিউটারের স্ক্রিন থেকে মাথা তুলে বলল, যাকগে, ওই সব একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন আসল কথাটায় আসি। বলছি, একটু খোলামেলা পোশাকে অভিনয় করতে অসুবিধা নেই তো আপনার?
মানে মানে বুঝতেই তো পারছেন, মানে ছবিটাকে খাওয়াতে হবে তো পাবলিককে, সেই জন্যই বলা আর কি। আমাকে কার সাথে অভিনয় করতে হবে জানতে পারি কি সেটা? সে বিরাট বড় মাপের মানুষ, সব সময় বডিগার্ড নিয়ে ঘোরে। উনি নিজেই তো প্রডিউসার, দেখবেন নাকি মুখটা? বলে কম্পিউটারের মনিটরকে মেয়েটার দিকে ঘোরালো এডিটার। কামেশ্বর মালুর মুখটা ফুটে উঠল কম্পিউটার স্ক্রিনে। সেদিকে তাকিয়ে কিছুক্ষণ ভুঁড়ু কুঁচকে রইল মেয়েটা। কোথায় যেন দেখেছি আগে। ও হ্যাঁ, মনে পড়েছে, বোনের মোবাইলে দেখেছিলাম। এর কাছে কিছুদিন চাকরি করেছিল আমার বোন। বাহ, তবে তো ভালোই হলো, ওনাকে আপনার বোনের কথা বলা যাবে। তা নাম কি আপনার বোনের? চেতনা। ও আমার যমজ বোন। এখন অবশ্য আর ওই চাকরিটা করছে না, এখনও কলকাতায় চাকরি করে। আপনাকে তাহলে স্টোরিটা বলি। ড্রাকুলার সেই গল্পটাই এটা। ড্রাকুলার গল্প? শেষ পর্যন্ত ভয়ের গল্প দিয়ে কেরিয়ার শুরু করতে হবে নাকি আমাকে? আসলে মানে এই সময় ড্রাকুলার গল্প লোকে খাবে, বুঝলেন তো। ওই নদীর পাড়ে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটার সম্পর্কে তো মানে নিশ্চয়ই শুনেছেন আপনি। তা শুনেছি বটে, এই সময় ড্রাকুলার সিনেমা অবশ্য লোকে দেখবে। ম্যানেজার এইবার ওই ঘরে ঢুকে বলল, আচ্ছা, আপনাকে একবার প্রডিউসারের সাথে দেখা করতে হবে। ধরে নিন আপনি সিলেক্টেড, যেতে পারবেন পরশুদিন? সন্ধ্যের পরে হলে পারবো। দিনের বেলা একটা রিসেপশনিস্টের চাকরি করি আমি। চাকরি তো ভাবে ঝপ করে ছাড়া যায় না, 2-4 দিন সময় তো লাগে। আর একটা কথা, আমি কিন্তু একা কথা বলতে চাই ওনার সাথে। ওরে সালা, এ মেয়ে তো একেবারেই চ্যাম্পিয়ন মেয়ে। প্রথম দিনই প্রডিউসারের সাথে একা দেখা করতে চাইছে। বাহ বাহ বাহ। এডিটারের মনের ভাব বুঝতে পেরে মেয়েটা বলল, আসলে আমাকে যে ধরনের প্রশ্ন করলেন, খোলামেলা পোশাকে অভিনয় করতে রাজি কিনা, উনিও যদি এসব প্রশ্ন করেন তাহলে বডিগার্ডদের সামনে তার উত্তর দিতে আমার অসুবিধা হবে। হুম, হ্যাঁ, উনি এই সব প্রশ্ন আপনাকে করবে না, যা বলার বলে দেবো আমি আপনাকে। শুধু এটুকুই বলবো যে পরশুদিন কিন্তু অবশ্যই সন্ধেবেলা চলে আসবেন। মেয়েটা আর কথা না বাড়িয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। অন্যরাও অফিস গোটাতে শুরু করলো। আজকের মতো ইতি। সন্ধে হয়েছে, ঝিঝি ডাকতে শুরু করেছে গাছের ডালে। ডিউটি শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ, তবুও মিনাজ বাড়িমুখো হতে পারছে না আজ। এরকম সাধারণত হয় না। সূর্য পশ্চিমে ঢলার আগেই জঙ্গল থেকে বেরিয়ে আসে কাঠ কুড়োতে যাওয়া মেয়েরা। কিন্তু আজ দিগন্তে চাঁদ উঠে গেছে, পাখির ডাকে মুখর হয়ে উঠেছে পাহাড়তলির বনানী। তবু সেই খয়েরি চুড়িদার পরা মেয়েটার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কোনো দিকে। অপেক্ষা করে করে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মিনাজের। ও গুটি গুটি পায়ে এগিয়ে চলল সরু পায়ে চলা পথ ধরে জঙ্গলের তলপেটের ভেতরে। এই সময়ে জঙ্গলে প্রবেশ করতে দেখে লালমুখ বাঁদরগুলো দাঁত খিঁচোতে লাগলো বিরক্তিতে। কিন্তু মিনাজ অরণ্যের তলপেটে প্রবেশ করা মাত্র সবকটা বাঁদর হঠাৎ একসঙ্গে শান্ত হয়ে গেল। পাখিগুলোও নীরব হয়ে গেল মুহূর্তের মধ্যে। সারাটা অরণ্য নিশ্চুপ হয়ে গেল কোনো এক অজানা আশঙ্কায়। হঠাৎ তীব্র একটা হাওয়া প্রবাহিত হতে থাকলো ডালপাতার ফাঁক দিয়ে। সাথে সাথে অরণ্যের মুখ থেকে বেরিয়ে এলো ঠিক যেন এক সুতীক্ষ্ণ চিৎকার। হঠাৎ অস্বাভাবিক একটা কিছু হয়ে গেল যেন। ওর শরীরটা মাটিতে ছিটকে পড়ে ভীষণভাবে বেঁকে যেতে লাগলো। দুটো ধারালো দাঁত শরীরটাকে কিছুটা কাত করে এমন জায়গা থেকে রক্ত চুষে খেতে লাগলো যেখানে সূর্যের আলো পৌঁছতে লজ্জিত বোধ করে। রক্তচোষারা সূর্যের আলো পছন্দ করে না,
তাই বোধহয় শরীরের এমন একটা অঙ্গ বেছে নেয় যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। খয়েরি চুড়িদার পরা মেয়েটা আজ মাছ ধরছিল নদীতে এক পরিচিত বৃদ্ধের সাথে। মিনাজের কাতর আর্তনাদটা ওর কানেও পৌঁছল। ওই মেয়ে বনবস্তির লোকজনকে ডেকে এনে শেষ পর্যন্ত উদ্ধার করল মিনাজের রক্তশূন্য নগ্ন মৃতদেহটাকে। মেয়েটার বুকের পাটা আছে স্বীকার করতেই হবে। দুটো হত্যাকাণ্ডের পর কাঞ্চনজঙ্ঘার নির্ঝঞ্ঝাট পরিবারে যেন অশান্তি ঘনিয়ে উঠল। জীবনযাত্রার স্বাভাবিক ছন্দটা বিঘ্নিত হয়ে গেল। বউগুলোর মধ্যে হত্যার পদ্ধতিটা নিয়ে কল্পনা মিশ্রিত হাসি অব্যাহত থাকলেও নিজের স্বামীর কথা ভেবে কিছুটা চিন্তিত হয়ে পড়ল তারা। তবে যাদের নিজেদের মধ্যে রেষারেষি, তারা অপরের স্বামীর ওপরে এ ধরনের কাণ্ড কারখানা কল্পনা করে বিশেষভাবে মজা পেতে লাগলো। আর কম বয়স্ক মেয়েদের মধ্যে সারাক্ষণ এই আলোচনায় চলতে থাকলো, যেন এছাড়া আর আলোচনার কোনো বিষয়ই নেই। বেশি ছোটরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ল। যেখানে সেখানে এই প্রসঙ্গ তুলে অকারণ ধমক খেতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরে বড়রা নিজেরাই সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাতে লাগলো। ছেলেদের আচরণেও কিছু কিছু পরিবর্তন দেখতে পাওয়া গেল। অন্যেরা মা বোনকে কটু কথা বলার চিরাচরিত অভ্যাস ছেড়ে এই ধরনের ঘটনা ঘটানোর হুমকি দিয়ে অপমান করার নতুন পদ্ধতি খুঁজে পেল তারা। তারাই আবার নিজের শরীর তাবিজ কবজ মাদলিতে ভরিয়ে তুলতে লাগলো, যাতে নিজের সাথে এই ধরনের নৃশংস ঘটনা না ঘটে। রক্ত চুষে খাওয়া দৃশ্যটা নারী পুরুষ নির্বিশেষে সকলের মানসচক্ষে সারাক্ষণ ভাসতে থাকলো। আর ভয় মিশ্রিত হাসির স্রোত বইতে থাকলো ডুয়ার্সের বনবস্তি আর চা বাগানগুলোর আদিবাসী মহল্লাগুলোতে। তবে সবচেয়ে বেশি ভয় যদি কেউ পেয়ে থাকে, তো সেটা একজন মান্যগণ্য ক্ষমতাবান উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী কামেশ্বর মালো। তার অর্থের জোর তো আছেই, এখন সে জনপ্রিয় হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই একটি ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর তাতে নিজেই অভিনয় করবে বলে ঠিক করেছে। কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই এমন সব অলক্ষণে ব্যাপার ঘটতে শুরু করেছে যে উৎসাহ অর্ধেক উড়ে গিয়েছে কামেশ্বর মালোর। তবে প্রোডাকশন কোম্পানির ম্যানেজার উৎসাহ দিয়ে বলেছে, যা হবার খুব ভালোই হয়েছে। একটা ড্র্যাকুলা গল্প নির্ভর ছবি বানিয়ে মার্কেটিং করার এটাই আদর্শ প্রেক্ষাপট। তবে বলাই বাহুল্য, কামেশ্বর ড্র্যাকুলার চরিত্রে অভিনয় করতে রাজি নয়। সে নায়কের ভূমিকায় অভিনয় করতে চায়, যে কিনা ড্র্যাকুলার বক্ষদেশে অমূল ছুরিকাঘাত করে তাকে চিরকালের জন্য নিদ্রিহ করে দেবে। কিন্তু ড্র্যাকুলার ভূমিকায় তাহলে অভিনয় করবে কে? চাঁদনি নামের মেয়েটার উপরেই পড়ল ড্র্যাকুলার চরিত্র ফুটিয়ে তোলার গুরুভার দায়িত্ব। আর এই সিদ্ধান্তে কোনো ভুল নেই। রক্তচোষা যেভাবে পৌরুষকে কর্তৃত্ব করে রক্তপান করে চলেছে, তাতে একটি নারী মূর্তি ড্র্যাকুলা হিসাবে আতঙ্কিত হয়ে গেছে এলাকার জনমানসে। একজন লেখককেও পাওয়া গেছে চিত্রনাট্য রচনার জন্য। এখন শুটিং শুরু করলেই হয়। কিন্তু কামেশ্বর মালোর সাথে একবার একান্তে দেখা করতে চাইছে চাঁদনি। চাঁদনির ভিডিও ক্লিপস দেখে কামেশ্বর অধীর হয়ে উঠেছে ওর সাথে দেখা হওয়ার অপেক্ষায়। তাই শালবাড়ির প্রাসাদোপম বাড়িটায় ওদের সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে 5 কিলোমিটার গেলেই সুকানার বানাঞ্চল, আর তারপরেই দার্জিলিংয়ের পাহাড়। কিন্তু সেখানে তাকাতেও এখন ভয় পাচ্ছে কামেশ্বর মালো। ওর যাবতীয় গতিবিধি আপাতত শিলিগুড়ি থেকে শালবাড়ির মধ্যের শহরাঞ্চলে সীমাবদ্ধ। কামেশ্বর দুপুর থেকেই অপেক্ষায় থাকলেও চাঁদনি নিজের শর্ত মতো
সন্ধ্যার সামান্য পরে এসে হাজির হলো। তারপর আরও বিচিত্র একটা শর্ত আরোপ করল সে, যে ঘরের মধ্যে উজ্জ্বল আলো থাকা চলবে না, টিমটিমে আলোয় প্রাথমিক সাক্ষাৎকারটা সম্পন্ন করতে হবে। উজ্জ্বল আলো নাকি সহ্য হচ্ছে না চাঁদনির। ব্যাপারটা স্বাভাবিক নয়, কিন্তু চাঁদনি জেদ ধরে থাকায় কামেশ্বরকে রাজি হতেই হলো। চাঁদনি এসে কামেশ্বরের মুখোমুখি বসল। কামেশ্বর এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চেতনা এক দুবার ওর যমজ বোনের কথা বলেছিল বটে। তুমি মনে হয় ওর সেই যমজ বোন, তাই না? অনেক মিল আছে তোমাদের দুই বোনের মুখের গড়নে। হবেই তো, যমজ বোন যে আমরা, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য অনেক। আমাদের রুচি একরকম নয়। ওর মতো রাগঢাক আর জটিলতা আমার মধ্যে নেই। সোজা সাপটা বললে আমি বললাম উদার মনের একেবারে খোলামেলা মেয়ে। ও তো আপনার কাছে বেশ কিছুদিন কাজ করেছে, আর এখন আমিও করব। পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। কামেশ্বর মালোর মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। দুই বোনের মধ্যে যে অম্ল মধুর সম্পর্ক, তা চাঁদনির বক্তব্যে পরিষ্কার বোঝা গেল। চেতনা এখন কোথায় থাকে? খবর কি ওর? ওর খবর বলাটা খুবই মুশকিল। কোনো রকম যোগাযোগ রাখেনি বাড়ির সাথে। মোবাইলের সিমও পাল্টে ফেলেছে। তবে খুব সম্ভব কলকাতায় সেটেল করেছে। কলকাতা থেকে কুরিয়ারে একটা চিঠি পাঠিয়েছিল, তারপর থেকে তো আর কোনো যোগাযোগ রাখেনি। ও তার মানে কলকাতাতেই রয়েছে? সেটাই সম্ভব। ওর একটা বয়ফ্রেন্ড আছে, তার সাথেই হয়তো কলকাতাতে রয়েছে। আপনাকেও বলেছিল নাকি ছেলেটার কথা? কামেশ্বর মালোর চেহারায় মৃদু মৃদু ঘাম দেখা গেল। ও অস্বীকার করে বলল, না না, চেতনার সাথে এতটা ঘনিষ্ঠতা ছিল না আমার। মুখে অস্বীকার করল বটে, কিন্তু চেতনার প্রতি স্পর্শ কাতরতাটা প্রকাশ পেয়ে গেল কামেশ্বর মালোর। পাহাড়ে এখন শীত তেমন নেই, আর গরমের তো প্রশ্নই নেই। পর্বতের সানুদেশে অবস্থিত লোকালয়গুলোতেও সেই কষ্টকর গরমটা পড়ে না। গরম বেশি পড়ার আগেই হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পাহাড়ের ঢালগুলোর বানাঞ্চল আর মখমলের মতো নরম চা বাগানগুলোকে সিক্ত আর শীতল করে তোলে। ফলে বেশি ঘামেও না এখানকার মানুষ, কিন্তু কামেশ্বরের কপালে বিন্দু বিন্দু ঘাম। আপনার কি গরম লাগছে নাকি ভয় লাগছে আমাকে দেখে? মনে হচ্ছে না তো যে আমি ড্রাকুলা? আমি কম আলোয় কথা বলতে চেয়েছি, কারণ চোখে এক রকমের অ্যালার্জি হয়েছে। বেশি আলোয় তাকালে জল আসছে চোখে, ওষুধও খাচ্ছি সেই জন্য। আমি ড্রাকুলার চরিত্রে অভিনয় করব, কিন্তু আমাকেই ড্রাকুলা ভেবে ভয় পাবেন না যেন। আমার দাঁতগুলো পরীক্ষা করে দেখতে পারেন, একটাও রক্তচোষার মতো দাঁত নেই আমার। চাঁদনির কথা বলার ধরনে না হেসে পারল না কামেশ্বর। যাক, হাসাতে পেরেছি অন্তত পক্ষে। বড্ড সিরিয়াস মুখ করে বসেছিলেন এতক্ষণ। এবার তাহলে একটা সিরিয়াস কথাই বলি। আপনি নাকি এখানকার জঙ্গলে শুটিং করতে চাইছেন না? কোচবিহারের কোদাল বস্তিতে শুটিং স্পট ঠিক করেছেন। কিন্তু এখানে শুটিং করলে যে ইম্প্যাক্ট হবে, তা কি আর কোদাল বস্তিতে শুটিং করলে হবে? আমার ইচ্ছা এই গল্পের শুটিং সেই অরণ্যেই হোক যেখানে দুবার ঘটে গেছে দুটো অতি বিশ্রী হত্যাকাণ্ড। কামেশ্বরকে নীরব থাকতে দেখে চাঁদনি আবার বলে উঠল, এটাই আমার ক্যারিয়ারের শুরু, তাই চাইছি যে ছবিটা খুব চলুক, হিট হয়ে যাক টালিগঞ্জের নামি দামি সিনেমাগুলোর মতো। চাঁদনির বক্তব্য উড়িয়ে দিতে পারল না কামেশ্বর। মৃদু ঘাড় নেড়ে সম্মতি জানালো। নিজের বক্তব্য বলা শেষ করে উঠে দাঁড়ালো চাঁদনি। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে বলল, দেরি করে লাভ নেই। অন্তত ট্রেলারটা এরই মধ্যে শ্যুট করে ফেলতে পারলে হুল উৎসবের সময় সেটা রিলিজ করে দেওয়া যাবে।
কামেশ্বর মালকে আবারও ঘাড় নেড়ে সম্মতি জানাতে হলো। এখনই শুটিং শুরু করার ইচ্ছে হলো না কামেশ্বরের। বড় করে একটা কালী পুজোর আয়োজন করছে ও। একটি বিশেষ তিথিতে তান্ত্রিক মতে কালী পুজো হবে কামেশ্বরের শালবাড়ির বাড়িতে। কিন্তু হলো উৎসবের সময় ট্রেইলার রিলিজ করার চাপ। অগত্যা পুজো আচ্ছা দুরাত্মা করে বিনাশকারী মন্ত্রপাঠ এসবের আগেই শুটিংয়ের সেট তৈরি করা শুরু হলো। সেটা শুরু হলো অরণ্যের ভিতর দিয়ে বয়ে চলা সেই নদীটার পাড়ে, যে কিনা দুখানা অশালীন হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। লালচে আভা ছড়িয়ে দিয়ে অদূরে পর্বতমালার পেছনে মুখ লুকিয়েছে সূর্য। এটাই সঠিক সময় আলো আধারের মধ্যে ছবিটার ট্রেইলার শ্যুট করার। কিন্তু এখনো এসে পৌঁছায়নি চাঁদনি। সবাই উসখুস করতে লাগলো ওর দেরিতে আসার কারণে। কারণ ওর উৎসাহেই আজ শুটিংয়ের ডেট ধার্য করা হয়েছে। শেষ যখন আলো আরেকটু ম্রিয়মান হলো তখন এসে হাজির হলো চাঁদনি। কিন্তু প্রথম দিনের শ্যুটটা জমল না সেভাবে। সবাই নানানভাবে চেষ্টা করলো, কিন্তু প্রথম দিনের কাজ কারোরই মনোপুত হলো না। সব সময়ে সবার মনেই একই ধরনের বিরক্তির সঞ্চয় হলো। বিরক্তি কাটানোর জন্য চাঁদনি বলল, চলুন একটু ঘুরে আসি নদী বরাবর। এইখানে শুটিংয়ের সমস্ত আয়োজন, লোক লস্কর, বডিগার্ড এইসব ছেড়ে ভীতপ্রদ অরণ্যের মধ্যে বিচরণ করার ইচ্ছে কামেশ্বর মালর এখন নেই। তাই উত্তর না দিয়েই চুপ করে দাঁড়িয়ে রইল। আপনার সাথে একটু ব্যক্তিগত কথাবার্তাও ছিল চেতনার ব্যাপারে, তবে না শুনতে চাইলে এখন থাক, আমি একাই একটু ঘুরে আসি বড়। চাঁদনিকে একাই এগিয়ে যেতে দেখে আর স্থির থাকতে পারল না কামেশ্বর। ওর পেছন পেছন চলল। কিছুক্ষণ হেঁটে চলে বলল, আর কত দূর হাঁটবে তুমি? বেশি দূর নয়, আর একটু গেলেই নদীর বাঁকে জল স্থির হয়ে আছে, দেখতে পাবেন। আমি একদিন দেখেছিলাম, সেখানে জল এতই স্বচ্ছ যে মুখও দেখা যায় নিজের। আচ্ছা, সেখানে চলেছো কেন? গেলেই তো দেখতে পাবেন। বাস্তবিকেই আরেকটু যেতেই নদীর বাঁকে তৈরি হওয়া স্বচ্ছ সরোবর দেখতে পেল কামেশ্বর। তাতে নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায় চাঁদের আলোয়। সেই জলে মুখ ধুয়ে নিজের মেকআপ তুলে ফেলল চাঁদনি। তুমি চাঁদনি না চেতনা? ঠিকই ধরেছেন, আমি আমার সেই যমজ বোনটা নই, আমি নিজেই চেতনা। আমারও সন্দেহ হয়েছিল। সন্দেহ হবারই কথা, মেকআপ দিয়ে আর কতটা ঢাকা যায়? তাও তো কখনো উজ্জ্বল আলোয় মুখোমুখি হইনি যাতে ধরা না পড়ে যায়। যাক, আপনাকে এখানে টেনে আনার উদ্দেশ্য সফল হয়েছে আমার। তুমি কি আমাকে ভয় দেখাবে বলে টেনে এনেছো এখানে? ভয়? একটা ড্রাকুলাকে কে ভয় দেখাতে পারে? তার মানে আমাকে ড্র্যাকুলা প্রমাণ করতে চাইছো নাকি তুমি? অভিশাপ ফলতে শুরু করেছে। আপনি নিজেই একটু একটু করে রক্তচোষায় পরিণত হচ্ছেন, আর একটু পরেই আপনার মধ্যে জেগে উঠবে তীব্র রক্তপানির ইচ্ছে। আচ্ছা বলুন তো, বাতাসের শব্দটা ঠিক কিরকম? ঝিঝিগুলোই বা কেমন করে ডাকছে? বাদরগুলো কেমন করে শব্দ করছে? চেতনার কথা মতো কান পাততেই অবাক হয়ে গেল কামেশ্বর। বাতাসের শব্দটা এমন যেন সেটা অরণ্যের তীক্ষ্ণ শীতকার। ঝিঁঝি পোকার ডাক শুনে মনে হচ্ছে যেন নিগ্রহ করা হচ্ছে ওদেরকে। বাঁদরদের ডাক শুনে মনে হচ্ছে ওরা খুব বিরক্ত। সব কিছুই স্বাভাবিক আছে, কিন্তু আপনার কানে নিশ্চয়ই অস্বাভাবিক লাগছে, কারণ আপনি নিজেই আর স্বাভাবিক নেই। অভিশাপ ফলতে শুরু করেছে। অভিশাপ?
কিসের অভিশাপ? চেতনার চোখ দুটোতে যেন আগুন জ্বলে উঠল। ও বলে চলল, মনে পড়ছে সেই নৃশংস হত্যাটার কথা? এই জঙ্গলেই যা সম্পন্ন করেছিলেন আপনি ও মিনাজ। কিন্তু কি অপরাধ ছিল ওর? আমি ভালোবাসতাম, সেটাই কি ছিল ওর একমাত্র অপরাধ? ঈর্ষার আগুন এতটাই তীব্রভাবে জ্বলে উঠেছিল আপনার মধ্যে যে পৌরুষ ছিন্ন করে হত্যা করতে উদ্যত হলেন তাকে। আর আর হবে নাই বা কেন? আপনি নিজে যে পুরুষত্বহীন অক্ষম একটা মানুষ। নিজের অক্ষমতার জন্যই বোধহয় এতটা নৃশংস হয়ে উঠেছিলেন ঈর্ষায়। আমার ভালোবাসার মানুষটির পৌরুষ ছিন্ন করে অর্ধমৃত অবস্থায় এই জঙ্গলে ফেলে দিয়েছিলেন একবার ক্ষুধার্ত শেয়ালের সামনে। কিন্তু আপনাদের এই অপকীর্তি দেখতে পেয়ে গিয়েছিল একটা মেয়ে। সেই জঙ্গলেই শুকনো কাঠ কুড়োয়, এই নদীতেই মাছ ধরে। সে মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া মানুষটার অভিশাপগুলো শুনতে পেয়েছিল। মানুষটা মরার আগে অভিশাপ দিয়েছিল যে এই জঙ্গলে এলেই আপনাদের মধ্যে জেগে উঠবে এক বিচিত্র রক্ত তৃষ্ণা, আপনার আর মিনাজের মধ্যে, আর কৈলাসের মধ্যে, যে কিনা আপনার কাছে আমার প্রেমিকের গল্প বলেছিল, আপনার মনটাকে বিষিয়ে তুলেছিল। কৈলাস তো নিজেই এসেছিল, মিনাজকে টেনে এনেছিল ওই কাঠ কুড়োনো মেয়ে, আর আপনাকে টেনে আনলাম আমি। কামেশ্বর মালোর মুখে হিংস্র হাসি ফুটে উঠল। ভালোই তো। ওর অভিশাপে যদি রক্তচোষা হয়েই যায়, তাহলে তোমারই রক্ত পান করব এখন। আর তা না হলেও তোমাকে খুন করব এখানে। তোমার প্রতি আমার আসল বিদ্বেষ। সেই জন্যই তো পালিয়েছিলাম আমি, তারপর ছদ্মবেশে ফিরে এসেছি আবার। আপনার অভিনয় করার ইচ্ছেটা আমার কাজের সুবিধে করে দিয়েছে। কিন্তু আমার রক্ত নয়, আপনার নিজের রক্তই পান করবেন আপনি, কারণ সেটাই ছিল অভিশাপ। কি? না 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 না, আমি এসবের এক বর্ণ বিশ্বাস করছি না। জলে নিজের মুখটা দেখুন না একবার। জলে নিজের মুখটা দেখে চমকে উঠল কামেশ্বর। দুখানা সদান্ত স্পষ্ট দেখতে পেল ও। তারপরে হঠাৎ মাটিতে লাফিয়ে পড়ে চিৎকার করে উঠল, কে 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 আমাকে আছড়ে ফেললো মাটিতে? কেউই নয়, আপনি নিজেই। কামেশ্বরের মনে জেগে উঠল নিজের রক্ত নিজে পান করার সুতীব্র ইচ্ছা। নিজের সদান্ত দিয়ে পোশাক ছিঁড়ে ফেলল কামেশ্বর। তারপর অদ্ভুতভাবে শরীরটাকে বাঁকিয়ে ধারালো দাঁতগুলো বসিয়ে দিল নিজের অক্ষম অঙ্গটার বিশেষ একটি ধমনীতে। ডোরসাল ধমনী ছিন্ন হওয়ার সাথে সাথে আর্তনাদ করে উঠল কামেশ্বর। কিন্তু তারপরেই প্রবল রক্ত তৃষ্ণায় নিজের রক্ত নিজেই পান করতে শুরু করলো, ঠিক যেভাবে কৈলাস আর মিনাজ নিজেই পান করেছিল নিজের পৌরুষ ধমনীর রক্ত। এক মৃত্যু পথযাত্রীর অভিশাপ অক্ষরে অক্ষরে মিলে গেল কাঞ্চনজঙ্ঘার সংসারের এক নিভৃত অরণ্যের অন্তরালে। যেন কোনো পুরাণের গল্প বাস্তবে ফলে গেল কোনো অজ্ঞাত মন্ত্র বলে। চেতনার চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছিল। হঠাৎ পিক সিক্ত স্পর্শ অনুভব করে মুখ ফিরিয়ে দেখল সেই কাঠ কুড়োতে আসা মেয়েটা। এতক্ষণ মেয়েটা মাছ ধরছিল নদীতে। নিজের মনের মানুষটিকে খুঁজতে খুঁজতে একটা চিহ্ন দেখতে পেয়ে একদিন এই জঙ্গলে ঢুকে পড়েছিল চেতনা। তখনই এই মেয়ের সাথে পরিচয় হয় ওর। এর কাছেই ওই অভিশাপের কথা জানতে পেরেছিল চেতনা। তারপর কৈলাসের মৃত্যু সংবাদ পেতেই বুঝতে পেরেছিল যে অভিশাপ ফলতে শুরু করেছে। কাঠ কুড়োতে আসা মেয়েটা এবারে হাত দুটো চেপে ধরল চেতনার। তারপর ওকে নিয়ে চলল যেখানে শুটিংয়ের লোকজন আর অন্যান্যরা অপেক্ষায় রয়েছে। তারপর সে আবার ফিরে চলল অরণ্যের দিকে, কারণ এখনো মাছ ধরা শেষ হয়নি তার। অদূরে হাতির দঙ্গল চিৎকার করে উঠল, কিন্তু
মেয়েটা কিছুমাত্র বিচলিত হলো না, কারণ হাতিগুলোর সাথে কোনো শত্রুতা নেই তার। হাতি আর কাঠকুড়ানি মেয়ে উভয়কেই এই অরণ্য সমানভাবে লালন করে। এরা দুজনেই এই অরণ্যের পালিত সন্তান। মানুষের অরণ্য ধ্বংস এ দুজনের অস্তিত্বকেই আজ সমভাবে বিপন্ন করে তুলেছে।